পোশাক শ্রমিকদের অবরোধে দুদিন ধরে অচল নবীনগর চন্দ্রা অংশ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আটকা অসংখ্য যানবাহন। গাজীপুরের ভোগরাতেও বিক্ষোভ। কালকে থেকে বাস স্ট্যান্ডের রাস্তাঘাটে পরে রাস্তা এরকম বন্ধ করে রাখছে, কোনো গাড়ি ঘোড়া যাইতে দেয় না, কিছু না। আজকে মাসের 1 তারিখ, আমাদের বাড়ি ভাড়াটা কে দেবে? ভালো করে অনেক কিছু করলাম, ফ্যাক্টরিতে ডিউটি করলাম, তার জন্য আমাদের বিনিময়ে এই কষ্টটা করা কি উচিত? সুনামগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন, 4 শিশুসহ একই পরিবারের 6 সদস্য নিহত। জানা যায়নি সূত্রপাতের কারণ, তদন্ত করছে পুলিশ। উত্তরে নামছে বন্যার পানি, তীব্র হচ্ছে ভাঙন, প্লাবনে ভেসে গেছে নোয়াখালীর পুকুর, জলাশয়ের মাছ, ক্ষতি প্রায় 615 কোটি টাকা। শেরপুরে জব্দকৃত বালুর নিলাম নিয়ে তুলকালাম, নির্ধারিত দামে সরকার রাজস্ব বঞ্চিত হবে, দাবি প্রকৌশলীর, আদেশ অমান্যের অভিযোগ ইউএনওর। জিআই পণ্য হিসেবে স্বীকৃতির পথে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী ছানামুখী মিষ্টি। প্রাথমিক নিবন্ধনের পর চূড়ান্ত সনদের অপেক্ষা। নিজেদের গুণগত মান ঠিক অক্ষুণ্ণ রেখে করতে পারে, তাহলে বিশ্ব দরবারে ব্রাহ্মণবাড়িয়ার মান সবসময় উঁচা থাকবে। সবার জন্য একটা গৌরবের বিষয়। জিআই পণ্য হিসেবে আমরা এটাকে আবেদন করেছিলাম, পরবর্তীতে সেপ্টেম্বরের 24 তারিখে এটাই শিল্প মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হয়েছে। দুর্গোৎসব উপলক্ষে রাজশাহীতে সাজ রব। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি, প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা বসানোর তাগিদ। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বকেয়া পরিশোধের দাবিতে একটি প্রতিষ্ঠানের শ্রমিকদের অবরোধে দুদিন ধরে অচল ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নবীনগর চন্দ্রা অংশ। আটকে আছে অসংখ্য যানবাহন। আশপাশের রাস্তাতেও যানজট ছড়িয়ে পড়ায় বিকল্প পথেও ঢাকায় প্রবেশে দীর্ঘ সময় লাগছে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা যানবাহনগুলোর। একই ভোগান্তি ঢাকা থেকে বের হওয়ার পথেও। অন্যদিকে গাজীপুরের ভোগরায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। দেখা দেয় দীর্ঘ যানজট। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল এলাকা, যানবাহনের দীর্ঘ সারি। দুদিন ধরে মহাসড়কে আটকে আছে অসংখ্য গাড়ি। সীমাহীন ভোগান্তি যাত্রী ও চালকদের। লে অফ থাকা বার্ডস গ্রুপের 4টি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন সহ অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে সোমবার সকাল থেকে বাইপাইল এলাকায় মহাসড়কে অবস্থান নেন। এতে রাজধানীর সাথে উত্তরাঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। রাত গড়িয়ে মঙ্গলবার দিনভরও মহাসড়ক ছাড়েননি শ্রমিকরা। আটকে পড়া পরিবহনে শ্রমিক ও যাত্রীদের পোহাতে হয় চরম ভোগান্তি। কোন দেশে বসবাস করি, 30 ঘন্টা ধরে বয়া রয়েছি, যাত্রী সবাই আছে, গরমে জীবন যান বাইরে যাইতেছে। কাল সকাল 10টার সময় এই জায়গায় এসে বসছি, নাওয়া নাই খাওয়া নাই, খুব কষ্ট করতেছি। রংপুর যাওয়ার তো কোনো স্কোপ দেখতেছি না, এই হলো সমস্যা। বাসস্ট্যান্ডে কতক্ষণ থাকে গাড়ির মধ্যে বসে গরমের দিনে। মহাসড়কের নবীনগর চন্দ্রা অংশের আশেপাশের রাস্তাগুলোতেও যানজট ছড়িয়ে পড়ে। ফলে বিকল্প পথেও ঢাকায় প্রবেশে যানজটের মুখে পড়তে হয় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা যানবাহনগুলোকে। একই ভোগান্তি ঢাকা থেকে বের হওয়ার পথেও। এক পর্যায়ে বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা পোশাক শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যেতে বললে বাইপাইল এলাকায় উত্তেজনা ছড়ায়। আমাদের আলটিমেটাম দিয়ে দিত যে কালকে থেকে গাড়ি বাই করো না, আমরা বাই করতাম না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বিক্ষুব্ধ শ্রমিকদের। আমাদের দোকান বাকি আছে, আমরা এখন যাতায়াত করে যে চলে যাবো, ওই টাকা পয়সা আমাদের নাই। বিগত এক মাস থেকে আমরা বেকার পড়ে আছি। ওনাদেরকে আমরা সময় দেই নাই, তাহলে সময় দেওয়ার পরেও কেন আমাদের ভোগান্তি ভোগাইতেছে? তাদের একাধিকবার বোঝানো হচ্ছে, তারা বলতেছে আমাদের 1 মাস 4 দিন ওই ফ্যাক্টরি বন্ধ ছিল, তাদের টাকা দিচ্ছে না। এদিকে বকেয়া বেতন ও ছুটির টাকা পরিশোধের দাবিতে গাজীপুরের ভোগরা এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন অ্যাপারেল প্লাস লিমিটেড কারখানার শ্রমিকরা। তারা জানান, গত 17 জুলাই কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। বকেয়া পরিশোধের দাবিতে রাস্তায় নেমেছেন তারা। ফ্যাক্টরি আর খুলে নাই, ঠিক আছে, পরে আপনার এমন করে অনেক ডেট দিছে বেতন দেওয়ার, কিন্তু দেয় নাই। পাওনা দানা যখন ক্লিয়ার করবো আমরা রুট ছেড়ে দেবো।
শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেয় বন্ধ হয়ে যায় যান চলাচল, যানজটের ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এইখান থেকে মোটরসাইকেলই করলাম বনানি 700 টাকা চাই ভাড়া। প্রতিদিন এই জায়গায় এই ভেজাল হয়, তাই শ্রমিকের থেকে আমি নাম্বার নেবো। যেদিন থেকে আমি এই রাস্তায় আসবো শ্রমিকের কাছে ফোন করবো যে তোমরা আজকে হরতাল ডাকছো নাকি, বলে হ্যাঁ, তাহলে ওখান থেকে ঘুরে যাবো এখন থেকে। এর আগে সোমবারও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন প্রতিষ্ঠানটির শ্রমিকরা। জাহিদ হাসান, যমুনা নিউজ। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানবো। শিল্পাঞ্চল থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। নিপু, শ্রমিকদের রাস্তা থেকে সরানো যাচ্ছে না কেন? পুলিশ এবং মালিক পক্ষ কি বলছে? শাওন, আসলে মালিক পক্ষ কিন্তু এখন পর্যন্ত এই শ্রমিকদের কাছে আসেনি এবং এসে যে কথা বলবে সেটি কিন্তু আমরা জানতে পারিনি। পুলিশ প্রশাসনও কিন্তু কিছুক্ষণ পর পর তারা শ্রমিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, শ্রমিকদেরকে অনুরোধ করছেন সড়কটি ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু শ্রমিকদের একটি কথা, তারা যে পর্যন্ত তাদের যে পাওনা টাকা না পাবে সে সড়ক থেকে সরবে না। তারা কিন্তু সাফ জানিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার শ্রমিকদের কাছে যাচ্ছে, শ্রমিকদের উত্তর কিন্তু ঠিক একই হচ্ছে। তো এই বিষয়টি নিয়ে আসলে আমরা প্রশ্ন করেছিলাম শ্রমিকদের কাছে যে তারা তো আশ্বাস দিচ্ছে, কেন আপনারা এখান থেকে সরছেন না? শ্রমিকরা বলছেন একাধিকবার আশ্বাস নিয়েছিল প্রশাসন, তাদের পাওনা সময় মতন বুঝিয়ে দিবেন। সবশেষ তারা 30 তারিখ গতকালকে দেওয়ার কথা ছিল, তারা কারখানায় এসে দেখেন যে আরো 3 মাসের জন্য সময় চেয়েছে কারখানা কর্তৃপক্ষ। তাই আস্থার জায়গা থেকে শ্রমিকরা এই বিষয়টি মানছেন না। তো একটু যদি এখন জানিয়ে রাখি যে মহাসড়কের অবস্থার কথা। মহাসড়কের অবস্থা কিন্তু একেবারে স্থবির। আশুলিয়ার অংশে যে কয়টি মহাসড়ক রয়েছে প্রতিটি সড়কের কিন্তু একই চিত্র। শুধু নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল অংশে যে অবরোধ হয়েছে এর জন্য যে এই অঞ্চলটাতে যানজট দেখা দিয়েছে তা না। এই যানজটের প্রভাব কিন্তু ঢাকা আরিচা মহাসড়ক, আব্দুল্লাহপুর বাইপাইল মহাসড়ক এবং বিভিন্ন শাখা সড়ক পর্যন্ত পৌঁছে গিয়েছে। কারণ এই কারণে পৌঁছেছে যে অনেকেই বিকল্প পথ হিসাবে শাখা সড়কগুলো ব্যবহার করছে। আপনি দেখতে পাচ্ছেন এখন বিকেল, অন্যান্য পোশাক কারখানাগুলো ছুটি দেওয়ার কথা, এখন কিন্তু ছুটি দিয়েছে কারখানা, আর শ্রমিকরা কিন্তু তারা বাড়ি ফিরতে শুরু করেছে। আসলে পায়ে হেঁটেই একমাত্র ভরসা, কোনো ধরনের যানবাহন কিন্তু পাচ্ছে না। কাজেই ভোগান্তির কিন্তু শেষ নেই এই অঞ্চলটিতে। তাই স্থানীয়রা দ্রুত এটি সমাধান চাচ্ছেন। নিপু, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এবার একটু গাজীপুরের খবর জেনে নিতে চাই। সেখানে রয়েছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, ভোগড়া এলাকার পরিস্থিতি এখন কেমন দেখছেন? শ্রমিকদের বিক্ষোভ এখনো কি চলছে? যে শাওন, এখনো কিন্তু তাদের বিক্ষোভ চলছে। তারা বলছিল যে আজকে 5টার আগে তাদের মোবাইলে বেতন ভাতার একটি মেসেজ আসবে, সেটি কিন্তু এখনো আসেনি। কিছুক্ষণ আগে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মাঝেও কিন্তু তারা মহাসড়কে দাঁড়িয়ে তাদের বিক্ষোভ চালিয়ে যাচ্ছিল। তারা বলছিল যে যত কষ্ট হোক না কেন, যতক্ষণ পর্যন্ত তারা বেতন ভাতা না পাবে ততক্ষণ পর্যন্তই তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তারা আন্দোলন করে যাবে। এত করে কিন্তু আমরা যে বিষয়টি কিছুক্ষণ আগেও জানিয়েছি শাওন, সেটি হচ্ছে যে এই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং পাশে ঢাকা টাঙ্গাইল সড়ক প্রায় 16 কিলোমিটারের অধিক কিন্তু যানজট সৃষ্টি হয়েছে। এত করে ভোগান্তিতে পড়ছে এই রাস্তা চলাচল যত যাত্রী পরিবহন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিবহনেরা। আমরা কিন্তু কিছুক্ষণ আগেও দেখেছি যে বেশ কয়েকটি গাড়ি তারা জরুরিভাবে তারা যাইতে চাচ্ছিল। তারা কিন্তু বলছিল যে তারা খুব ইমার্জেন্সিভাবে যাওয়ার জন্য চেষ্টা করছিল, আসলে তারা যেতে পারেনি। কিন্তু শ্রমিকরা বলছে যে আমাদের যে দাবিগুলো ছিল শুধু একটি দাবি, সেটি হচ্ছে তাদের বেতন ভাতা। যতক্ষণ পর্যন্ত এই বেতন ভাতা না পাওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই মহাসড়কে আন্দোলন করে যাবে। এই আন্দোলনটি মূলত গতকাল থেকে শুরু হয়েছিল, টানা এখন পর্যন্ত কিন্তু চলছে। তবে শিল্প পুলিশ তাদের সাথে একাধিকবার তাদের সাথে কথা বলার চেষ্টা করছিল, মালিক পক্ষের সাথে কথা বলছিল। মূলত হচ্ছে যে এই কারখানাটির যে মালিক সেটি হচ্ছে একটি অনির্দিষ্টকালের জন্য একটি নোটিশ দিয়ে মূলত সে পালিয়েছে, এমন বিষয় কিন্তু শ্রমিকরা বলছিল। এখন পর্যন্ত কর্তৃপক্ষের সাথে যারা শ্রমিকরা রয়েছে তারা কেউ আসলে যোগাযোগ করতে পারেনি। এই হতাশার কারণেই মূলত তারা এখন পর্যন্ত টানা কয়েক ঘন্টায় কিন্তু তারা মহাসড়কে আন্দোলন করে যাচ্ছে। তারা বলছিল যে বেতন ভাতার কারণে তাদের পরিবার পরিজনকে নিয়ে এক প্রকারে অনেকটাই বিপদের সম্মুখীন রয়েছে, যে কারণে না পেরে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এসে তারা আন্দোলন করছে। পলাশ, অনেক ধন্যবাদ আপনাকে।
গার্মেন্টসে অস্থিরতায় একটা গ্রুপ উস্কানি দিচ্ছে, এই মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দুপুরে সচিবালয়ের ব্রিফিংয়ে তিনি বলেন, সাভারে একজন নিহতের ঘটনায় শ্রমিকদের ভেতর থেকেই প্রথমে কেউ গুলি ছুঁড়েছিল। গুলিটা তখনই বললাম, এবং আপনারাও যারা ফিল্ডে তখন ছিলেন, আপনাদের সহকর্মীরা, আপনারা হয়তো জানতে পারবেন, গুলিটা এসেছিল শ্রমিকদের ভেতরে অনুপ্রবেশ করা কারো পক্ষ থেকে, এবং ইতিমধ্যেই তাদেরকে শনাক্ত করা হয়েছে এবং তাদেরকেও আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। শ্রমিকদের মধ্যে যারা আহত এবং আছেন তাদের চিকিৎসারও আমরা দায়িত্ব নিয়েছি, এবং যিনি নিহত হয়েছেন আমাদের সেই সমবেদনা আছে, এবং আমরা সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা করব। সুনামগঞ্জের ধর্মপাশায় অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের 6 জনের মৃত্যুর ঘটনার রহস্য উন্মোচনে কাজ করছে পুলিশ। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে সদর হাসপাতাল মর্গে। প্রত্যন্ত এলাকার একটি ঘরে হঠাৎ আগুন ও একসাথে পরিবারের সবার মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। হাওর বেষ্টিত ধর্মপাশার প্রত্যন্ত এলাকা শিমেরখাল গ্রাম। সোমবার গভীর রাতে গ্রামের সরকারি আশ্রয়ন কেন্দ্রে দিনমজুর এমারুল মিয়ার বাড়িতে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। আশপাশের মানুষ এগিয়ে গেলে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পায়। গ্রামবাসীর চেষ্টায় আগুন নেভানো হয়, তবে ঘর থেকে কাউকে বের করা যায়নি। এই কলস লইয়া পানিগুলো দিয়ে আমরা সেই বালতি বুলতি দিয়ে নিয়ে আগুনটা করলাম, বন্ধ করলাম। তার মাঝে কোনো ব্যয় ভেজালও আসেনি, আমরা শুনছিও না, এমন কোনো দুর্ঘটনা বাড়ির মানুষও কয় না। স্বামী স্ত্রী 4 জন বাচ্চা মারা হয়েছে, এমন আমরা জীবনও দেখলাম না। ভিতর দিয়ে তালা ছিল, যেহেতু ভিতর দিয়ে তালা ছিল এই হিসাবে কোনো নাশকতা মনে হলে আমার বিশ্বাস হয় না, আর কি আমার অনুমান হয় না। তারা তো এমনিই খেটে খাওয়া মানুষ, আর ঋণগ্রস্ত হলে তো আশেপাশে আমরাও, যেহেতু আমি চেয়ারম্যান, তাহলে হয়তো আমরা হয়তো কোনো না কোনো ভাবে হয়তো কারো দরবার বা কারো অভিযোগ এটা আমরা শুনতাম, এরকম কোনো আমরা আমাদের কাছে এরকম কিছু আসে নাই। আর এটা এখন যেটা ঘটছে এটা অনাকাঙ্ক্ষিত, এটা আমাদের কাছে এটা আসলে হতবিহ্বল আমরা। মঙ্গলবার সকালে পুলিশ ঘরের ভেতর থেকে পরিবারের 6 সদস্যের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন গৃহকর্তা এমারুল, তার স্ত্রী পলি আক্তার ও তাদের 4 সন্তান পলাশ, ফরহাদ, ওমর ফারুক ও ফাতেমা। আগুন লাগার কারণ নিশ্চিত নয়, ঘটনা তদন্ত করছে পুলিশ। আমরা এখনো নিশ্চিত না আগুনটা কিভাবে ভেতরে লাগছে আর কি। আমরা আলামত সংগ্রহ করেছি এবং অন্যান্য আশপাশ ঘটনাস্থলে যারা অবস্থান করতেছেন বা যারা ঘটনার প্রত্যক্ষদর্শী, ঘটনার পরপরে যারা আসছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, মানে তদন্ত কার্যক্রম চলমান আছে। পুলিশের ক্রাইম ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশ্রয়ন কেন্দ্রটিতে 34টি ঘর রয়েছে। আমিন বাবু, যমুনা নিউজ। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। ধীরে ধীরে উত্তরাঞ্চলের বন্যা কবলিত এলাকা থেকে নামছে তিস্তার পানি, তবে দুর্গতদের দুর্ভোগ কমেনি। রাত থেকে বৃষ্টি না হয় তিস্তা অববাহিকার লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের চর এবং নিম্নাঞ্চলের ঘরবাড়ি থেকে পানি নেমে গেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, তিস্তা ব্যারেজ পয়েন্ট এবং কাউনিয়ায় সেতু পয়েন্ট পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে ভোগান্তি বেড়েছে বহুগুণ। লালমনিরহাটে নদী তীরের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। নদী গর্ভে বিলীন হচ্ছে বসতবাড়ি, আবাদি জমি। লোকালয় থেকে বন্যার পানি নেমেছে, তাতে স্পষ্ট হতে শুরু করেছে নোয়াখালীর মৎস্য খাতের ক্ষয়ক্ষতির চিত্র। ভেসে গেছে পুকুর, জলাশয় আর খামারে 615 কোটি টাকার মাছ। খামারিরা বলছেন, ঘুরে দাঁড়ানোর জন্য প্রয়োজন সুদমুক্ত ঋণ আর সরকারি সহযোগিতা। টানা কয়েক দফা বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন নোয়াখালীর মৎস্য চাষিরা। পানি নেমে গেলেও ভোগান্তি পিছু ছাড়ছে না তাদের। শেষবারের বন্যায় ভেসে গেছে 93,000 পুকুর, জলাশয় আর খামারের মাছ। সব হারিয়ে দিশেহারা এসব মৎস্য খামারিরা। আমরা এই ভয়াবহ বন্যায় আমরা অভ্যস্ত ছিলাম না। আমাদের এই অত্র অঞ্চলের ইতিহাসে এই ধরনের কোনো পানি উঠার বন্যার কোনো রেকর্ড নাই। মাছ বিক্রি করবো এই মতো অবস্থায় প্রায় আমার 1 লক্ষ তেলাপিয়া ছিল, বিভিন্ন জাতি সাদা মাছ ছিল, এখানে সম্পূর্ণ মাছ এখন চলে গেছে। আমরা তিলে তিলে প্রতিষ্ঠান যেভাবে আমরা গড়ে আনছি, এখন আমরা একেবারে সর্বশান্ত হয়ে গেছি। বেগমগঞ্জ, সেনবাগ ও সোনাইমুড়ি উপজেলা নিচু এলাকা হওয়ায় বছরের বেশিরভাগ সময় খেতে পানি থাকে, তাই ফসলের চাইতে মৎস্য চাষকেই লাভজনক মনে করেন স্থানীয় চাষি। বন্যায় ক্ষতি হয়েছে এসব এলাকাতেই। ঋণ নিয়ে গড়েছিলেন খামার,
এখন সুদ বাদ দিয়ে সরকারি সহযোগিতার দাবি তাদের। 30 লাখ টাকার মতো বিভিন্ন এনজিও, ব্যাংক সবখান থেকে ঋণ নিয়ে আমরা মাছ চাষ করি। এখন তো কিছুই নাই। কিস্তি পরিশোধ করার জন্য, ব্যাংকের ঋণ পরিশোধ করার জন্য বারবার তাগিদ দিতেছে। সরকার যদি লোনটা দেয় আমরা আবার মাছ চাষ করতে পারি, নতুন করে খাদ্য মধ্য দিলে, মাছের পোনা দিলে। জেলা মৎস্য কর্মকর্তা জানান, চাষিদের ক্ষয়ক্ষতির তালিকা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। আমরা একটা প্রস্তাবনা অথবা সুপারিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেছি। কোনো বরাদ্দ পাওয়া গেলে বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে আমরা নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মৎস্য অধিদপ্তরের তথ্য মতে বন্যায় ভেসে গেছে 615 কোটি টাকার মাছ। এর আগে এমন দুর্যোগ না হওয়ায় খামারিদের ছিল না কোনো পূর্ব প্রস্তুতি। সাইফ আহমেদ, যমুনা নিউজ। কুমিল্লার মেঘনায় বিএনপির পাল্টাপাল্টি মানববন্ধনকে ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে 5 জন আহত হয়েছেন। দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে উপজেলা বিএনপির সদস্য সচিব আজহারুল হক শাহিনের সমর্থকরা মানববন্ধন করে। তারেক রহমানের নামে সকল মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। একই স্থানে উপজেলা বিএনপির বহিষ্কৃত সাবেক আহ্বায়ক রামিজউদ্দিন লন্ডনের সমর্থকরাও মানববন্ধনের চেষ্টা করে। এই নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেরপুরের নালিতা বাড়িতে জব্দকৃত বালু নিলামে বিক্রি নিয়ে তুলকালাম। উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের আদেশ অমান্যের অভিযোগ তুলেছেন ইউএনও। অন্যদিকে অভিযুক্তের দাবি, নিলামে প্রতি ঘনফুট বালুর যে দাম নির্ধারণ করা হয় তাতে সরকার মোটা অঙ্কের রাজস্ব বঞ্চিত হবে। সে কারণেই তিনি মূল্য নির্ধারণী কাগজে সই করেননি। এছাড়া নদী থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রির অভিযোগ উঠেছে নিলামে ডাক পাওয়া ব্যবসায়ীর বিরুদ্ধে। শেরপুরের নালিতাবাড়িতে ভোগাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ খতিয়ে দেখতে গত 27 জুন অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয় বিপুল পরিমাণ বালু। প্রাথমিকভাবে বলা হয় জব্দকৃত বালুর পরিমাণ প্রায় 30 লাখ ঘনফুট, যার বাজার মূল্য প্রায় 6 কোটি টাকা। পরবর্তীতে জব্দকৃত বালু নিলামে বিক্রির জন্য সুস্পষ্ট পরিমাণ ও বাজার মূল্য নির্ধারণে উপজেলা প্রকৌশলী সহ 3 সদস্যের কমিটি করা হয়। প্রতি ঘনফুট বালুর দাম নির্ধারণ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীর মধ্যে দেখা দেয় মতবিরোধ। গত 14 আগস্ট নিলামে 8 টাকা ঘনফুট দরে 1,18,00,000 টাকায় বালু বিক্রি করে উপজেলা প্রশাসন। জব্দকৃত বালুর পরিমাণ দেখানো হয় 11,76,000 ঘনফুট। তবে বালুর মান অনুযায়ী প্রতি ঘনফুটের দাম 20 থেকে 25 টাকা নির্ধারণ না হলে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হবে বলে কাগজে স্বাক্ষর করেননি কমিটির সদস্য উপজেলা প্রকৌশলী। এ ঘটনায় উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের আদেশ অমান্যের অভিযোগ করেছেন ইউএনও। উপজেলা ইঞ্জিনিয়ার সাহেবের নাম থাকলেও তিনি সরেজমিনে যান, তিনি প্রতিনিধি পাঠিয়েছেন। তার প্রতিনিধির নির্ধারিত মূল্য 8 টাকা ছিল 3 জনেরই, এবং এই 8 টাকা মূল্য নির্ধারণে তিনি স্বাক্ষর দিতে রাজি নন। সুপারিশ করেছে 8 টাকা মূল্যে। সেটিতে যদি আপনি একমত না হন তাহলে আপনাকে আলাদা করে বিস্তারিত বিবরণ সহ আপনার এই সিঙ্গেল স্বাক্ষরে একটি প্রতিবেদন জমা দিতে হবে, এবং তিনি এই বালুটি নিলামের আগ পর্যন্ত এই ধরনের কোন প্রতিবেদন আমার কাছে জমা দেননি। আমার কাছে এই কাগজপত্রগুলো আসে, তখনই দেখি যে রেট অনেক কম। সেই হিসেবে আমি বলি যে রেট অনেক কম, ফোনে এগুলো আমি জানিয়ে দিই যে রেটটা 20 থেকে 25 টাকা করা হোক, তাহলে আমার কোনো আপত্তি থাকবে না। 5 দিন বন্ধ ছিল অফিস। আসার পরে দাপ্তরিক বিভিন্ন চাপে, কাজের ঝামেলায় আমার এই বিষয়ে মনে ছিল না। পরবর্তী যখন মনে হয় তখন আমি এটা চিঠিতে জানিয়ে দেই, তাতে একটু দেরি হয়ে গিয়েছিল। এদিকে নিলামে বালু কেনা ব্যবসায়ী কামরুজ্জামানের বিরুদ্ধে জব্দকৃত বালুর বাইরেও স্থানীয় প্রশাসনের যোগসাজশে নদী থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রির অভিযোগ উঠেছে। এছাড়া রয়্যালটির নামে ট্রাক প্রতি 7 থেকে 12,000 টাকা করে প্রায় 3 কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে। আর ওরা তো বালু নিছেও, বালু দিছেও আবার উড়াইছেও, মানে নিলামের বালু নিছে আবার উড়াইছেও। রয়্যালটি তো নিছে প্রতি গাড়ি 7,000 কিসি। তবে অবৈধভাবে বালু তোলার অভিযোগ অস্বীকার করেছেন ব্যবসায়ী কামরুজ্জামান। জব্দকৃত বালুগুলি আমরা কিনছি, ঠিক আছে? আচ্ছা, ওই বালুগুলি আমরা
আমরা ডাইরেক্ট না বিক্রি করে যার বালু জব্দ করছে ওর বালু আমরা ফ্রি দিয়ে দিই। আচ্ছা আচ্ছা। ফ্রি দেওয়ার পরে ওরা বালু বেচছে, আমরা রয়্যালটি নিই। স্থানীয়রা বলছেন, নদী থেকে অবৈধভাবে বালু তোলায় নাকুগাঁও স্থলবন্দরের বিভিন্ন অবকাঠামো সহ অনেক স্থাপনা হুমকির মুখে। এই অন্য মহোদয়রা, ছিলেন মহোদয়রা বারবার এটা অভিযান চালিয়ে ভাঙচুর করে, কিন্তু রাত্রে অন্ধকারে তারা বালু উত্তোলন করে। অবৈধ বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা ও নিলামে বালু বিক্রির দাম নিয়ে মতবিরোধের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস জেলা প্রশাসকের। ইন্দ্রা সাহেব বলেছেন যে উনি ওই মূল্যটার সঙ্গে একমত না। বিষয়টা নিশ্চয়ই আমি খোঁজখবর নিব, আসলে গ্যাপটা কোথায়। জাহিদ হাসান, যমুনা নিউজ। নারায়ণগঞ্জে আলোচিত ত্বকী হত্যা মামলার অন্যতম আসামি আব্দুল্লাহ আল মামুন ওরফে জামাই মামুনকে গ্রেপ্তার করেছে র্যাব। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে খাগড়াছড়িগামী একটি বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব 11 জানায়, দীর্ঘদিন ধরে পলাতক ছিল মামুন। সোমবার রাতে তাবলিগ জামাতে ছদ্মবেশে ঢাকা থেকে খাগড়াছড়ি যাচ্ছে এমন খবরে তল্লাশি শুরু করে র্যাব। গ্রেপ্তারের পর দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। আগামী রোববার মামলার রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত। নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তর ও কাউন্সিলের নন নার্সিং প্রশাসন ক্যাডার অপসারণের এক দফা দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করছে নার্সরা। সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত 3 ঘন্টার কর্মবিরতি পালন করে তারা। চট্টগ্রাম মেডিকেলের রফিক গ্যালারিতে অবস্থান কর্মবিরতি পালন করে 500-র বেশি নার্স। তারা বলেন, আজ 12টা পর্যন্ত কর্মবিরতি পালন হলেও আগামীকাল 2টা পর্যন্ত কর্মবিরতি রাখবেন নার্সরা। দাবি আদায় না হলে পরদিন থেকে কমপ্লিট শাটডাউনে যাবেন তারা। এদিকে রোগীরা জানান, 9টা থেকে কর্মবিরতির কথা থাকলেও সকাল থেকেই কোনো সেবা দেননি নার্সরা। এ সময় হাসপাতালে ভর্তি প্রায় 4000 রোগীকে সেবা দেন চিকিৎসকরা। তবে নার্স না থাকায় কোনো অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। নার্স নাই, আমার রিপোর্ট লেগেছে, লিভলেট লাগাই দিচ্ছে, কজা হবে না আজকে। চলে 2 তলা থাকে ও এমার্জেন্সি রুমের থেকে সবার ইঞ্জেকশন দেওয়া হচ্ছে না, ইঞ্জেকশন দেওয়ার সেবা হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। একটা ইঞ্জেকশন দিতে একটা লোক নাই, একটা রুগীকে দেখার মতো একটা লোক নাই এখানে। দেখবে কেডা? কেউ দেখার মতো নেই। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক দফা দাবিতে কর্মবিরতি পালন করেন নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের সদস্যরা। হাসপাতালে মোট 1211 জন নার্স কর্মবিরতিতে অংশ নেয়। দাবি না মানলে পরবর্তীতে কমপ্লিট শাটডাউনে যাওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। এদিকে নার্সদের কর্মবিরতিতে ভোগান্তি পোহাতে হয় হাসপাতালে ভর্তি 3000-এর বেশি রোগীকে। এ সময় রোগীদের সহায়তা করেন হাসপাতালের জরুরি বিভাগ, ইমার্জেন্সি ওটি, আইসিইউ, সিসিইউ, ডায়ালাইসিস, পিআইসিইউ ইউনিটগুলোর দায়িত্বরতরা। বিপাকে পড়েন দূর দূরান্ত থেকে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরাও। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করেছে নার্সরা। সকালে এক দফা দাবিতে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন তারা। এ সময় তারা দাবি আদায়ে মিছিল করেন। ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পথে আরেক ধাপ এগুলো ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী ছানামুখী মিষ্টি। ব্র্যান্ডিং পণ্য হিসেবে এটি শিল্প মন্ত্রণালয়ের নিবন্ধন পেয়েছে। প্রাথমিক নিবন্ধনের পর অপেক্ষা চূড়ান্ত সনদের। আন্তর্জাতিক প্রতিষ্ঠান WIP ওর সনদ পেলে মিলবে জিআই স্বীকৃতি। ওপরে চিনির প্রলেপ, ভেতরে মিষ্টি নরম পনির। চতুর্ভুজাকৃতির এই মিষ্টান্নের নাম ছানামুখী। ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্র্যান্ডিং পণ্য এটি। জিআই হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য গত 8 এপ্রিল আবেদন করে জেলা প্রশাসন। 24 সেপ্টেম্বর যার নিবন্ধন দেয় শিল্প মন্ত্রণালয়ের অধীন প্যাটেন্ট ডিজাইন অ্যান্ড ট্রেডমার্কস অধিদপ্তর। ছানামুখী মিষ্টি ব্রাহ্মণবাড়িয়ার একটি ঐতিহ্যশালী মিষ্টি আর কি। তো জিআই পণ্য হিসেবে আমরা এটিকে আবেদন করেছিলাম। পরবর্তীতে সেপ্টেম্বরের 24 তারিখে এটি শিল্প মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হয়েছে। তো আমি এতে একটা সুবিধা হচ্ছে যে এই মিষ্টিটার ব্যাপক প্রসার এবং প্রচার ঘটবে আশা করি, এবং ব্যবসা যারা করেন তাদের জন্য একটা সুবিধা হবে এরপরে ভবিষ্যতে। আর
আমি চাই যে এই মিষ্টির প্রচার আরও বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক। নিবন্ধনের পর এই নথি পাঠানো হবে জিআই স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন উইপোতে। তারপরই মিলতে পারে আন্তর্জাতিক সনদ। জিআই স্বীকৃতি পেলে উপকৃত হবেন এই মিষ্টি তৈরির সাথে জড়িত কারিগর ও শ্রমিকরা। আপাতত ছানামুখী জিআইয়ের জন্য স্থানীয় নিবন্ধন পাওয়ায় খুশি স্থানীয়রা। আমরা যারা ব্যবসায়ী আছি মিষ্টির সাথে, তারা আসলে আমরা গর্বিত এবং আমরা আসলে এটার জন্য অনেক সম্মানিত। পুরা ব্রাহ্মণবাড়িয়াবাসী এটা সারা দেশে এটাকে গর্ববোধ করতেছে। কর্মপ্রতিষ্ঠানে একটা স্বীকৃতি পাইছে, সেই জন্য আমরা খুব গর্ববোধ করতেছি। আমরা ওইভাবে প্রফিটের চিন্তা করি না, আমরা মূলত এটা সুনামটাই চিন্তা করি। পরিশ্রম আর করতে হয় তাও করব, আমার কারিগর আছে তা আমরা এটা করতে রাজি এবং এটা আমরা ধরে রাখতে রাজি। কোনো একটি দেশের নির্দিষ্ট ভূখণ্ডের মাটি, পানি, আবহাওয়ার পরিপ্রেক্ষিতে সেখানকার জনগোষ্ঠীর সংস্কৃতি যদি কোনো একটি পণ্য উৎপাদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে সেটিকে সেই দেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এটা আন্তর্জাতিক পরিচিতি ও বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে সবার আগে পণ্যের গুণগত মান ধরে রাখার তাগিদ দিচ্ছেন ভোক্তারা। তারা যদি নিজেদের গুণগত মান ঠিক অক্ষুণ্ণ রেখে করতে পারে, তাহলে বিশ্ব দরবারে ব্রাহ্মণবাড়িয়ার মান সবসময় উঁচা থাকবে বলে আমি মনে করি। সবার জন্য একটা গৌরবের বিষয়, এবং সেই গৌরবের জায়গা থেকেও তো তারা এই বিষয়টা একটু এই জিনিসটার প্রতি তারা আরও যত্নশীল হয়ে মনে করি। কারণ ব্যবসায়ী যারা তৈরি করে তারাও তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। জনশ্রুতি আছে 1837 সাল থেকে এই মিষ্টি তৈরি হয়ে আসছে। 7 থেকে 8 লিটার দুধের সাথে পরিমাণ মতো চিনি মিশিয়ে তৈরি হয় 1 কেজি ছানামুখী। প্রতি কেজি বিক্রি হয় 700 টাকা দরে। পণ্যটি ব্রাহ্মণবাড়িয়া ছাড়া আর কোথাও তৈরি হয় না। আমিন বাবু, যমুনা নিউজ। কদিন পরেই শারদীয় দুর্গোৎসব। রাজশাহীতে হিন্দু ধর্মাবলম্বীদের উৎসবকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা। পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারের পাশাপাশি এবার আইন শৃঙ্খলা রক্ষায় মাঠে থাকছেন সেনা সদস্যরা। পুলিশ বলছে, নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপে পূজা আয়োজকদের সিসি ক্যামেরা স্থাপনের অনুরোধ জানানো হয়েছে। প্রতিমার অবয়ব দাঁড়িয়েছে, এখন প্রতিমা শিল্পীদের ব্যস্ততা কারুকাজ নিয়ে। বাংলা ক্যালেন্ডারে বৈশাখ মাসের মাঝামাঝি সময় থেকেই রাজশাহীতে শুরু হয়ে যায় প্রতিমা তৈরির কাজ। এবারও তার ব্যতিক্রম হয়নি। কয়েক মাসের পরিশ্রমের ধারাবাহিকতায় এখন রং চড়ানোর পালা প্রতিমায়। কাজ তো শুরু হচ্ছে বৈশাখের মাসের 15 তারিখ থেকে শুরু হয়। প্রতিমা ধরেন যে বেশি করে প্রতিমা 28-30টা প্রতিমা বানানো হয়। তার মধ্যে ধরেন যে এখনো কাজ কিছু বাকি, 10-12 দিন সময় আছে, এর মধ্যে আমরা রং শেষ করব আশা করছি। বাঙালি হিন্দুদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসব ঘিরে এবারও আইন শৃঙ্খলা বাহিনী নিচ্ছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ জানিয়েছে, রাজশাহী মহানগরীর প্রতিটি মণ্ডপে আনসার ও পুলিশ সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তায় থাকবেন। মহানগর পুলিশের বিশেষভাবে প্রশিক্ষিত ক্রাইসিস রেসপন্স টিম থাকবে বিশেষ দায়িত্বে। আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা থাকবে। আর আমাদের বাড়তি সুবিধা হলো এবারে মাঠে সেনাবাহিনী আছেন। কোনো পূজা মণ্ডপে তো পূজার সময় সেনাবাহিনী বা যৌথ বাহিনী মাঠে থাকে না। এইবার কিন্তু যৌথ বাহিনী আছেন, সেনাবাহিনী আছেন, বিজিবি আছেন, র্যাব তো আগের মধ্যে আসেনি। দুর্গোৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজকদের পাশাপাশি নগরীর রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। তারা সবাই নিজেদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী নিযুক্ত করার প্রতিশ্রুতিও দিয়েছেন। প্রত্যেকটা মণ্ডপে যাতে সিসি ক্যামেরা থাকে, তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন সিসি ক্যামেরার ব্যবস্থা করবেন। আরেকটা বলছি যে ওনাদের নিজস্ব ভলান্টিয়ার, সেখানে আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করছি যে তাদের যে এক্সিট এন্ট্রি, পূজা মণ্ডপে আসা যাওয়ার পথগুলো যাতে আলাদা করে এগুলোকে, এবং মহিলা পুরুষদের জন্য আলাদা করে, এই রিকোয়েস্টগুলো আমরা ওনাদের করছি। ওনারা আমাদের সাথে একমত হয়েছেন। রাজশাহী মহানগরীতে এবার মোট 78টি মণ্ডপে দুর্গাপূজা আয়োজন করা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি ফোকাল পয়েন্ট করা হবে, যা যে কোনো পরিস্থিতি ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে মোকাবিলা করতে পারবে। শিবলী নোমান, যমুনা নিউজ, রাজশাহী। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।